আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি হাসিব মারজান এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিয়া খালেদার বিএনপির নিরঙ্কুশ জয়। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দল হওয়ার পথে জামায়াতে ইসলামী। আমিরের ফল এখনো ঘোষণা না হলেও সেক্রেটারি জেনারেলের পরাজয়। দেশের ইতিহাসে যে কোনো মানদণ্ডে সেরা নির্বাচন বললেন সিইসি। জাতিকে দেয়া ওয়াদা পূরণ হয়েছে মন্তব্য। এবং সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। চূড়ান্ত ফল ঘোষণার পরও গণতান্ত্রিক শালীনতা অটুট রাখার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদের শুরুতেই ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এতে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে আজ বাদ-জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মাইনুল হাসান। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা 17 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। একই কেন্দ্রে ভোট দেন তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ভোট প্রদান শেষে নিজ আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে, সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। দলীয় কার্যালয়ে সারাদিনের ফলাফলের খোঁজ খবর নেন তারেক রহমান। বিকেল 4:30টায় ভোট গণনা শুরুর সঙ্গে সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে শুরু হয় স্লোগান আর আনন্দ মিছিল। এ সময় ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান এবং ঢাকা 6 আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দলীয় কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। যেহেতু ধানের শীষের পক্ষে একটা ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে, তাদের এই ইঞ্জিনিয়ারিং কোনো কাজে আসে না। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জনগণের জন্য যেমন কাজ করেছেন, আজকে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, আজকে বিএনপির প্রতি জনগণের সমর্থন এটাই প্রমাণ করেছে। এবং আমি যে 84,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি, তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। রাত 11:30টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন ব্রিফিংয়ে জানান, 2/3 আসনে জয়ের পথে রয়েছে বিএনপি এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন তারা পাচ্ছেন। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে 151টি আসন জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দলীয় কার্যালয় থেকে বের হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে বাসভবনে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামের রাজনীতি হবে ইতিবাচক ও কল্যাণ ধারার রাজনীতি। রাতে মগবাজার জামায়াত ইসলামের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভালো কাজের জন্য সহযোগিতা এবং মন্দ কাজের জন্য বিরোধিতা করা হবে, কিন্তু দেশের জন্য কল্যাণকর হবে না সেটি জামায়াত করবে না। বলেন, জামায়াত ইসলামী মানুষের জন্য রাজনীতি করে, দলের জন্য নয়।
আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি, কল্যাণ ধারার রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা, ওই রাজনীতি আমরা করব না। আমরা কোরআনের একটা মূলনীতি আছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, আর কাজটা যদি মন্দ হয়, অকল্যাণকর হয়, তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো। আমাদের মূলনীতি মূলত ওটাই হবে। এবারে আকিজ ইস্পাত ভোটার হিসাব 360। গণতন্ত্রের পথে যাত্রায় 1991 সালের পর তৃতীয় ব্যক্তি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাঝে 1-11-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বাদ দিলে দুইজন নির্বাচিত প্রধানমন্ত্রী পেয়েছে এদেশের মানুষ, প্রয়াত বেগম খালেদা জিয়া এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া শেখ হাসিনা। অবশ্য তারেক রহমানেরও দীর্ঘ 17 বছরের নির্বাচিত জীবনের অভিজ্ঞতা রয়েছে। সেসব পাশ কাটিয়ে তার মাতৃভূমিতে ফিরে আসা এবং দেশকে চরম অনিশ্চয়তার হাত থেকেই গণতন্ত্রের পথে চালিত করার পুরো বিষয়টা রূপকথার ফিনিক্স পাখির মতো। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এটা এখন নিশ্চিত করে বলা যায়। প্রত্যাশিত ভূমিধস বিজয় নিয়ে দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা এবং গণমাধ্যমের পূর্বাভাস সত্যি করে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে আবারও দেশ পরিচালনার দায়িত্ব। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের এই ফেরাটা অবশ্য তার দলের নেতাকর্মী এবং সমর্থকদের সুখস্মৃতি মনে করিয়ে দিচ্ছে নিঃসন্দেহে। দীর্ঘ আন্দোলনে প্রেসিডেন্ট এরশাদের পতনের পর 91 সালের নির্বাচনে খালেদা জিয়ার ক্যারি সময় বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের ক্ষমতা আসার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। এবারও একই রকম প্রেক্ষাপট। 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ, একটি সুষ্ঠু নির্বাচন এবং আবারও প্রায় 1.5 দশক পর গণতন্ত্রে ফেরা। সেখানেও নেতৃত্ব দেওয়া দলটি বিএনপি, আর নেতা সেই বেগম খালেদা জিয়ার প্রিয় পুত্র তারেক রহমান। 25 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকা ফেরার পর দেশি বিদেশি গণমাধ্যম এবং বিভিন্ন সংস্থার প্রতিবেদনে তারেক রহমানকে নিয়ে যেসব পূর্বাভাস দেওয়া হয়েছিল তা মনে করিয়ে দিতে আজকের এক্সপ্লেইনার। 28 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে প্রচ্ছদ রিপোর্ট করে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। চার্লি ক্যাম্পবেলের ওই প্রতিবেদনে শিরোনাম করা হয়েছিল এক্সক্লুসিভ, বাংলাদেশ প্রডিগাল সান। এর আগে 25 ডিসেম্বর 17 বছরের নির্বাসন শেষে তারেক জিয়া দেশে ফেরার দিন আরেক বিখ্যাত পত্রিকা ব্লুমবার্গ শিরোনাম করেছিল বাংলাদেশ ইলেকশন ফ্রন্টরানার তারেক রহমান এন্ডস এক্সাইল। এবার দ্য ইকোনমিস্টও প্রায় একই সুরে বলেছে মিস্টার রহমান, দ্য 60-year-old scion of a famous political family, is the frontrunner to become Bangladesh Prime Minister after a general election on February 12. এখানে বিশেষভাবে খেয়াল করা দরকার, দুটো পত্রিকাতেই তারেক রহমানকে ফ্রন্ট রানার অর্থাৎ শীর্ষ প্রতিদ্বন্দ্বী কিংবা জয়ের দৌড়ে এগিয়ে থাকা হিসেবে বলা হয়েছিল। তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে এগিয়েছিলেন তাও ব্যাখ্যা করেছিল পত্রিকাগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালো করার সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও নির্বাচনে কোনো নারী প্রার্থী না দেওয়া, দলটির আমিরের পক্ষ থেকে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা, এমনকি অতীতে 18টির বেশি আসন না পাওয়া দলটি আদতেই দেশ পরিচালনার মতো সামর্থ্য রাখে কিনা, সব মিলে শহরের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটি আতঙ্ক তৈরি করেছিল বলে মনে করে দ্য ইকোনমিস্ট। আর এখানেই তারেক রহমানের জন্য সম্ভাবনার সব দরজা খুলে গেছে বলে বিশ্লেষণ তাদের। দেশীয় নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলোর মধ্যে 30 জানুয়ারি ইনোভেশন কনসাল্টিং নামের একটি বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান প্রথমবারের মতো তাদের পরিচালিত জরিপের তথ্য উপাত্ত তুলে ধরে বলে 47% মানুষ মনে করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। 64 জেলার 5147টি পরিবারের ভোটারদের ওপর জরিপের ফলাফল তুলে ধরে সংস্থাটি বলেছিল বিএনপি সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট
ইএএসডি 4 ফেব্রুয়ারি বুধবার 11,000 ভোটারের মতামত নিয়ে পরিচালিত জরিপের ভিত্তিতে বলেছে 66 থেকে 70% ভোটারের সমর্থন পেতে যাচ্ছে বিএনপি। আরেক বেসরকারি সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ BEPOS যৌথভাবে চালানো জরিপের ফলাফল তুলে ধরে বলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এনআরসি নামের আরেকটি সংস্থা 9 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে তাদের জরিপের ফল তুলে ধরে বলেছে 77% ভোট নিয়ে বিএনপি 220 আসন পেতে যাচ্ছে। সোচ্চার টর্চার ওয়াচডগ 8 ফেব্রুয়ারি তাদের জরিপের ফল প্রকাশ করে। জরিপে 2000-এর বেশি ভোটারের কাছে প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী হতে পারেন কে? জবাবে 42.1% মানুষ বলেছিলেন তারেক রহমানের নাম। একেবারেই সদ্য 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকায় সাপ্তাহিক সুরমা এবং সেন্টার ফর সোশ্যাল ইনসাইট CSI নামের একটি জরিপে বলা হয় বিএনপির নেতৃত্বাধীন জোট 171 থেকে 222টি আসনে জয়ী হতে যাচ্ছে। 64,890 জন ভোটারের মতামত নিয়ে তৈরি ওই সমীক্ষায় দাবি করা হয় তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। বিদেশি গণমাধ্যম এবং দেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার পূর্বাভাস নিয়ে চ্যানেল আই টেলিভিশনের পর্দায় প্রাইম নিউজে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে একাধিক খবর প্রচার এবং প্রকাশ করেছে। 3রা ফেব্রুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের রিপোর্ট নিয়ে চ্যানেল আইয়ে প্রচারিত রিপোর্টের শেষ কয়েকটি লাইন বলে আজকের এক্সপ্লেনারটির ইতি টানছি। দ্য ইকোনমিস্ট প্রতিবেদককে সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রেখে এগিয়ে যাবেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিএনপি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে, দুর্নীতি কমিয়ে আনবে। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার পেছনে দায়ীদের বিচারের অঙ্গীকারও করেছেন তারেক রহমান। একই সাথে তিনি এটাও নিশ্চিত করেছেন যে বিরোধী দল দমন করার কোনো ইচ্ছা নেই তার। 24-এর অভ্যুত্থান থেকে তার শিক্ষা হলো প্রতিশোধ পরায়ণতা কারো জন্য ভালো কিছু দিতে পারে না। দ্য ইকোনমিস্টের মূল্যায়নে লন্ডনে যাওয়ার আগের তারেক রহমান আর 17 বছর দীর্ঘ নির্বাসন কাটিয়ে ফেরা তারেক রহমান একেবারেই আলাদা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. তবে রিপোর্টটির একদম শেষ লাইনটা প্রণিধানযোগ্য। দ্য ইকোনমিস্ট বলেছিল বাংলাদেশের সামনে এখন দুইটি পথ, দেশটি কি একটি অগ্রসর ও ভবিষ্যৎমুখী সরকার পাবে নাকি তালেবানি কায়দার শাসন ব্যবস্থা পাবে। 12 ফেব্রুয়ারি ভোট উৎসবে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সঠিক পথটি বেছে নিয়েছে। গণতন্ত্রের পথে অগ্রযাত্রা অব্যাহত থাকুক, রাষ্ট্র হোক সবার। আগাম অভিনন্দন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিভাগে বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে। এই বিভাগের জেলাগুলোতে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে 3টি আসনে জামায়াতে ইসলামী ও 1টি আসনে এনসিপি ছাড়া সবকটি আসনেই বিএনপি প্রার্থীদের জয় হয়েছে। ঢাকা বিভাগের বেসরকারিভাবে বিজয়ীদের খবর জানাচ্ছেন শাকিলা জেসমিন। ঢাকা 17 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি ফলাফলে ঢাকা 1 আসনে বিএনপির খন্দকার আবু আশফাক বিজয়ী হয়েছেন। ঢাকা 2-এ বিএনপির মোহাম্মদ আমানুল্লাহ আমান, ঢাকা 8-এ ধানের শীষের মির্জা আব্বাস, ঢাকা 9 আসনে বিএনপির হাবিবুর রশিদ নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে ঢাকা 12 আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ সাইফুল আলম বিজয়ী হয়েছেন। ঢাকা 13-তে বিএনপির ববি হাজ্জাজ ও ঢাকা 20 আসনে তমিজউদ্দিন জয়ী হয়েছেন। ঢাকা 14 আসনে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মীর আহমদ বিন কাশেম। গাজীপুর 1 আসনে বিএনপির মোহাম্মদ মুজিবুর রহমান, গাজীপুর 3-এ SM রফিকুল ইসলাম ও গাজীপুর 5 আসন থেকে AKM ফজলুল হক মিলন বিজয়ী হয়েছেন। গাজীপুর 4 আসনে জামায়াত ইসলামীর সালাউদ্দিন জয় পেয়েছেন। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 2-এ আব্দুস সালাম আজাদ ও মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির মোহাম্মদ কামরুজ্জামান বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ 2-এ নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ 4-এ এনসিপির আবদুল্লাহ আল আমিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
মানিকগঞ্জ ১ আসনে বিএনপির এস.এ. জিন্নাহ কবির, মানিকগঞ্জ ২-এ মইনুল ইসলাম খান ও মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নরসিংদী ১ আসনে বিএনপির খায়রুল কবির খোকন, নরসিংদী ৩ আসনে মঞ্জুর এলাহি, নরসিংদী ৪ আসনে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও নরসিংদী ৫ আসনে মোহাম্মদ আশরাফ উদ্দিন বিজয়ী হয়েছেন। কিশোরগঞ্জ ১ আসনে ধানের শীষের মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ২-এ অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ ৩ আসনে ড. মোহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ ৪ আসনে মোহাম্মদ ফজলুর রহমান ও কিশোরগঞ্জ ৬ আসনে মোহাম্মদ শরীফুল আলম বিজয়ী হয়েছেন। ফরিদপুর ১ আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন। ফরিদপুর ২ আসনে বিএনপির শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর ৩-এ নায়াব ইউসুফ আহমেদ ও ফরিদপুর ৪ আসনে শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। রাজবাড়ী ১ আসনে বিএনপির নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী ২ আসনে মোহাম্মদ হারুনুর রশিদ বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। শাকিলা জেসমিন, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। এবারে খুলনা বিভাগে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। খুলনা ১ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আমির এজাজ খান। খুলনা ২ আসনে জিতেছেন জামায়াতে ইসলামের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। খুলনা ৩ আসনে জয় পেয়েছেন রকিবুল ইসলাম বকুল। খুলনা ৪ আসনে জয় পেয়েছেন আজিজুল বারী হেলাল। খুলনা ৫ আসনেও জয় পেয়েছেন মোহাম্মদ আলী আসগর লবি। খুলনা ৬ আসন জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ। কুষ্টিয়া ৩ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী আমির হামজা। যশোর ১ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান। যশোর ২ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ জয়লাভ করেছেন। যশোর ৩ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। যশোর ৪ আসনে জয় পেয়েছে গোলাম রসুল, তিনি জামায়াতে ইসলামের প্রার্থী। যশোর ৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী গাজী এনামুল হক। যশোর ৬ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী মোক্তার আলী। নড়াইল ১ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। নড়াইল ২ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান। সাতক্ষীরা ১ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইজ্জতুল্লাহ। সাতক্ষীরা ২ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল খালেক। সাতক্ষীরা ৩ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী হাফেজ মোহাম্মদ রবিউল বাশার। সাতক্ষীরা ৪ আসনেও জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী জিএম নজরুল ইসলাম। মাগুরা ১ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন। মাগুরা ২ আসনে জয় পেয়েছেন বিএনপির নিতাই রায়চৌধুরী। ঝিনাইদহ ১ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আসাদুজ্জামান। ঝিনাইদহ ২ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর। ঝিনাইদহ ৪ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী আবু তালিব। ভোলা ১ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান। ভোলা ২ আসনে জয় পেয়েছেন বিএনপির মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। ভোলা ৩ আসনে জয় পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পটুয়াখালী ৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন জয় পেয়েছেন। পিরোজপুর ১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাসুদ সাইদি জয়লাভ করেছেন। পিরোজপুর ২ আসনে বিএনপির প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর জয়লাভ করেছেন। বরগুনা ১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ জয়লাভ করেছেন। বরগুনা ২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম জয়লাভ করেছেন। ঝালকাঠি ১ আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠি ২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ইসরার সুলতানা ইলেন ভুট্টো। বরিশাল ১ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন। বরিশাল ২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী সর্দার শরীফুদ্দিন আহমেদ। বরিশাল ৩ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন। বরিশাল ৪ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী রাজিবা আহসান। বরিশাল ৫ আসনেও জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সারওয়ার। বরিশাল ৬ আসনেও জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আবুল হোসেন খান। এবারে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বেসরকারিভাবে কারা বিজয়ী হয়েছেন তা জানাচ্ছেন শাকিলা জেসমিন। বেসরকারি ফলাফলে জামালপুর জেলার ৫টি আসনেই বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। জামালপুর ১ আসনে জয় পেয়েছেন এম রশিদুজ্জামান। জামালপুর ২-এ সুলতান মাহমুদ বাবু। জামালপুর ৩ আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল। জামালপুর ৪-এ মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর ৫ আসনে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বিজয়ী হয়েছেন। শেরপুর ১ আসনে বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী ও শেরপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ জয় পেয়েছেন।
নেত্রকোনা ১ আসনে বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা ২-এ ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা ৩ আসনে ড রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা ৪-এ লুৎফুজ্জামান বাবর নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা ৫ আসন থেকে জামায়াতে ইসলামীর মাসুম মোস্তফা জয় পেয়েছেন। ময়মনসিংহ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর, ময়মনসিংহ ২ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ ৩-এ বিএনপির এম ইকবাল হোসেন, ময়মনসিংহ ৪ আসনে বিএনপির আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ ৫-এ ধানের শীষের জাকির হোসেন ও ময়মনসিংহ ৬ আসনে জামায়াতে ইসলামীর কামরুল হাসান জয় পেয়েছেন। ময়মনসিংহ ৭ আসনে বিএনপির ডাক্তার মাহবুবুর রহমান, ময়মনসিংহ ৮ আসনে ধানের শীষের লুৎফুল্লাহিল মাজেদ, ময়মনসিংহ ৯-এ ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ ১০ আসনে বিএনপির আক্তারুজ্জামান ও ময়মনসিংহ ১১ আসনে বিএনপির ফজর উদ্দিন জয় পেয়েছেন। শাকিলা জেসমিন, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। সিলেট বিভাগের ১৯ আসনের ১৮টিতেই জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান। সিলেট বিভাগে একটি আসনেও জয় পায়নি জামায়াতে ইসলামী। আরও জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। নির্বাচনের লড়াইয়ে সিলেট বিভাগে বিএনপি প্রার্থীদের জয় জয়কার। সিলেট জেলার ৬টি আসনের ৫টিতে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। বিএনপির প্রার্থীদের মধ্যে সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ২ আসনে তাহসিনা রুশদির লোনা, সিলেট ৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট ৬ আসনে এমরান আহমদ চৌধুরী জয় পেয়েছেন। সিলেট ৫ আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী আবুল হাসান। সুনামগঞ্জ জেলার ৫ আসনের সবকটিতে জয়ী বিএনপি। ধানের শীষ প্রতীকে সুনামগঞ্জ ১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ ৩ আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ ৫ আসনে কলিমুদ্দিন মিলন বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার ১ আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার ২ আসনে শওকতুল ইসলাম শওকু, মৌলভীবাজার ৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার ৪ আসনে হাজী মুজিবুর রহমান ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন। সুনামগঞ্জ মৌলভীবাজারের মতো হবিগঞ্জ জেলাও বিএনপির দখলে। ধানের শীষের প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া, হবিগঞ্জ ২ আসনে শাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ ৩ আসনে জিকে গোজ এবং হবিগঞ্জ ৪ আসনে এস এম ফয়সল বিজয়ী হয়েছেন। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে তা গন্তব্যে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ঢাকা ৮ আসনের রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচনের ইতিহাস ভুলে যাওয়ার আহ্বান জানান তিনি। সারা দেশে ঈদের আনন্দের মতো উৎসব মুখর নির্বাচন হচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, দেশবাসীর কাছে কৃতজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ এবং রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞ, ভোটারদের কাছে কৃতজ্ঞ। একটা সুন্দর নির্বাচন আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। আমাদের প্রত্যাশা থাকবে, এই যে একটা সুন্দর নির্বাচন হলো, আমি বলবো না যে এটা পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। সেখানে আছে নাজিব বেগ, সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানান। নাজিব শুনতে পাচ্ছেন? নাজিব, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? হ্যাঁ নাজিব, শুনতে পারলে বলুন, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানান। নাজিব, আপনি শুনতে পাচ্ছেন? নির্বাচন কমিশনে মূলত গেল রাত ৯টার পর থেকেই ফলাফল ঘোষণা শুরু হয়েছিল, কিন্তু মূলত রাত ১টার পর থেকেই পূর্ণাঙ্গ যে আসনগুলোর ফলাফল নির্বাচন কমিশনে এসেছে সেগুলো ঘোষণা করা শুরু হয়। এখন পর্যন্ত বলা চলে যে
প্রায় 200টির মতো আসনের পুরোপুরি ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে। আমরা এই বিষয়ে একটু আমাদের সহকর্মী মাজহারুল হক মান্নার সঙ্গে কথা বলতে যাচ্ছি। মান্না, শুরুর দিকে তো এই যে এখানকার যে ফলাফল ঘোষণার যে বিষয়টি সেটি খানিকটা আমরা গতি কম ছিল, এখন তো গতি তো আমরা ফলাফল ঘোষণার যে গতি সেটি খানিকটা আমরা দেখেছি যে বেড়ে গেছে। কয়টা নাগাদ ফলাফল ঘোষণা হতে পারে? এবং আমরা তো দেখতে পাচ্ছি যে বেশিরভাগ আসনেই বিএনপি, যেটি আমরা আগেই জানতে পেরেছি, বেশিরভাগ আসনেই বিএনপি সমর্থিত প্রার্থীরাই এগিয়ে আছেন বা জিতে গেছেন। এই বেশিরভাগ মানে আসলে আসলে আমরা যেটা দেখেছি যে শুরুটা খুব স্লো ছিল এবং অনেক দেরি করে হয়েছে। তা আমরা খুব আতঙ্কিত ছিলাম যেটা 2-3 দিনে যায় কিনা, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রাত 2টার কাছাকাছি সময় আমরা দেখলাম যে ওনারা পূর্ণ ফলাফল ঘোষণা দিচ্ছেন, চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন। তবে ওনারা বলছেন যে এটা কিন্তু চূড়ান্ত এইভাবে ঘোষণা না, জাস্ট ফলাফলটা ঘোষণা করছেন এবং যেটা গেজেট আকারে প্রকাশিত হবে সেটাই চূড়ান্ত হবে। তো সেটা আজকে বিকাল নাগাদ হয়ে যাবে এমনটাও আভাস তারা দিয়েছেন। তো আমরা রাতের বেলার পরে যে ভোরের দিকে যখন চলে আসছে তখন আমরা 152 যখন ক্রস করেছে আমরা জিজ্ঞেস করেছি, ওনারা যেটা একটা ধারণা আমাদেরকে দিয়েছেন যে 10টা-11টার মধ্যে এটা শেষ হয়ে যাবে বা তার আগেও শেষ হয়ে যেতে পারে। কারণ আপনি একটু বলছেন যে নাজিব বেগ যে অলরেডি 200-র মতো হয়ে গেছে। তা আমরা কিন্তু ম্যাক্সিমাম আসনে দেখেছি যে যেটা আগেই ভোট ছিল যে বিএনপির প্রার্থীরাই ম্যাক্সিমাম জিতেছেন এবং খুব অনেক আসনে কিন্তু বেশ ক্লোজ, 1-2 হাজার 3 হাজার এরকম ভোটে। আবার কোনো কোনো আসনে দেখা গেছে যে পোস্টাল ভোটটা পার্থক্য তৈরি করে দিয়ে গেছে। তো এগুলো কিন্তু বেশ চমকপ্রদ বিষয় এবার ভোটে। অনেক সময় মনে হচ্ছে এই জিতে যাচ্ছে, অমুক জিতে যাচ্ছে, পরে দেখা যাচ্ছে না আসলে আরেকজন জিতে যাচ্ছে। তো আবার কিছু কিছু আসনে যেমন এখনও আমরা পরিষ্কার হতে পারিনি, যেমন জামাতের আমিরের আসনটা আমরা এখনও শুনতে পাইনি যে এটা আসনটা কি হয়েছে। আরটা আছে এনসিপির যে আহ্বায়ক আছে যে নাহিদ ইসলাম, তার আসনটাও কিন্তু আমরা এখনও পরিষ্কার হতে পারিনি। এরকম কিছু আসন আছে যেগুলো হয়তো ঘোষণা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তবে আমরা আশা করছি যে কে কতটুকু আসন তো মোটামুটি সবাই পাওয়া গেছে, কিন্তু চূড়ান্ত ফলাফলটা আমরা এর মধ্যে পেয়ে যাব, তখন আমরা জানতে পারবো আসলে শেষ পর্যন্ত বিএনপি কতটি আসন শেষ পর্যন্ত যেটি জেনেছি সেটি ঠিক থাকলো কিনা বা জামাতে শেষ পর্যন্ত কতটা পেল সেটা আমরা নিশ্চিত হয়ে যাব 10টা-11টার মধ্যে। ধন্যবাদ মান্না। রাত 3:30 নাগাদ জামাতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিল, এহসানুল মাহবুব জুবাইর তার নেতৃত্বে। তারা যেটি বলছেন যে বেশ কিছু আসনে বেশ কিছু তাদের দলের গুরুত্বপূর্ণ নেতাদের যে আসনগুলোতে ফলাফল ধীর গতিতে দেয়া হচ্ছে শেষের দিকে, বিশেষ করে তারা যেটি বলছেন যে জনরায় যদি প্রতিফলন না হয় তারা আন্দোলনে যাওয়ার মতো একটি ঘোষণা তারা দিয়েছেন। এছাড়া খেলাফত আন্দোলনের মামুনুল হক তিনিও নির্বাচন কমিশনে এসেছিলেন। তিনি যেটি বলছিলেন যে তার বেশ কিছু কেন্দ্রের ফলাফল বাতিল করা হয়েছে, সেটি সম্পর্কে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন এবং নির্বাচন কমিশন কী ধরনের প্রতিকার দেয় সেটি দেখার অপেক্ষায় তিনি রয়েছেন। পরবর্তীতে তিনি আইনি ব্যবস্থাও নিতে পারেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় নাজিব একটু বলি যে এখানে কিন্তু ফলাফল যখন ঘোষণা হচ্ছিল সব পক্ষের লোকজন কিন্তু একটু যদি দেখাই, সব পক্ষের লোকজন কিন্তু একদম পুরো সিট ভরা ছিল। কিন্তু যে মুহূর্তে ফলাফলগুলো একটু চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এই আসনগুলো মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখন শুধু বিএনপির প্রতিনিধিরাই আছেন, আর বাকি যারা আছেন তারা কেউই নেই। এই হলো অবস্থা বর্তমানে। তা আসলে এখন যেহেতু ফলাফল বেশ দ্রুত গতিতেই নাজিব এবং মান্না, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই মুহূর্তে নিউজ রুমে ফলাফল ঘোষণার আরও আপডেট জানাবেন পরাগ আজিম। আমরা সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ পরাগ। নবনীতা শুনতে পাচ্ছি। নবনীতা, আসলে আমি ফলাফলের ঠিক ফলাফল ঘোষণার বিষয়টি বলবো না। আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে বিএনপি, আপনারা সবাই জানেন যে বিএনপি 2/3 আসনে ইতিমধ্যেই বেসরকারিভাবে জয়লাভ করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এবং কে হবেন সামনের প্রধানমন্ত্রী সেটি হচ্ছে খুবই সহজ, যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানই হচ্ছেন সামনের প্রধানমন্ত্রী। কবে উনি প্রধানমন্ত্রী হবেন সেটার জন্য হয়তো আমাদের 2 দিন অপেক্ষা করতে হতে পারে, কিন্তু তারেক রহমান কে? তারেক রহমান সম্পর্কে নতুন করে আসলে বলার কিছু নেই।
তারেক রহমানের আমি যদি ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড বলি, যে তারেক রহমানের বাবা হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার মা হচ্ছেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো এই যে তাদের যে হাই প্রোফাইল থেকে তাদের সন্তান তারেক রহমান কিন্তু আসলে উড়ে এসে জুড়ে বসেননি। বিএনপিতে উনি কিন্তু সদস্য হয়েছিলেন বগুড়া জেলা কমিটির একজন সদস্য হিসেবে, এবং পরবর্তীতে তিনি জনাব তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিএনপির 6ষ্ঠ কাউন্সিলের মাধ্যমে, যেটি হয়েছিল 2009 সালের ডিসেম্বর মাসে। তো তারপরে কিন্তু তারেক রহমানের আসলে তার এক বছর আগে যদি আমি একটু বলি, যে 1 বছর আগে তখন 111-এর সরকার ছিল, তাকে কিন্তু দেশ থেকে বাধ্য করা হয়েছিল এবং তিনি আসলে নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন লন্ডনে। তারপরে 17 বছর তিনি কিন্তু লন্ডনে নির্বাসিত ছিলেন। এর মধ্যে একটি বিষয় বলি, তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির মামলা, তারপরে হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা, এরকম কিন্তু প্রায় 80টিরও বেশি মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। আমি একটাই ঘটনার কথা বলতে পারি, যে তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা এবং মানি লন্ডারিং মামলা করা হয়েছিল, সেই মামলায় কিন্তু রাষ্ট্রপক্ষ অর্থাৎ তৎকালীন যে আদালতে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং তাকে কিন্তু বিচারক বেকসুর খালাস দিয়েছিলেন। যে বিচারক তাকে বেকসুর খালাস দিয়েছিলেন তাকেও কিন্তু দেশ থেকে বাধ্য করা হয়েছিল, এবং আমি ওই আদালতে ছিলাম। আমি আদালতে উপস্থিত থেকে তখন বিষয়গুলো দেখেছি, এবং এর আগে এই মামলা নিয়ে তার আইনজীবীরা যে পর্যবেক্ষণ দিচ্ছিলেন যে মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, এবং সেটির প্রমাণই কিন্তু আমরা পেয়েছিলাম জনাব তারেক রহমানকে বেকসুর খালাসের মধ্য দিয়ে, এবং বিচারকও কিন্তু তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। তারপরে কিন্তু জনাব তারেক রহমান যে তার কথাবার্তা যাতে মিডিয়াতে প্রচার করা না হয়, সেটিও কিন্তু আদালতের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছিল, এবং দীর্ঘদিন কিন্তু গণমাধ্যম তার কোনো বক্তব্য প্রচার করতে পারেনি। সেই তারেক রহমান কিন্তু 2025 সালের 25শে ডিসেম্বর বাংলাদেশের প্রত্যাবর্তন করেন, এবং যেটাকে বলে রাজকীয় প্রত্যাবর্তন, সেই রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে গতকাল যে নির্বাচনটা হয়েছে বাংলাদেশে, যে ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এবং বলাই যায় যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা তার শপথ দেখার অপেক্ষায় রইলাম। পরাগ, ধন্যবাদ আপনাকে। মধ্যরাতে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে এনসিপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া অভিযোগ জানিয়ে বলেন, যেসব আসনে এনসিপি এগিয়ে ছিল সেগুলোতে ফলাফল প্রদানে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হয়েছে। এই যে বিলম্ব আমরা কিছু কেন্দ্রে দেখেছি, যে কেন্দ্রগুলোতে এনসিপি এগিয়েছিল, সবগুলো এগিয়েছিল, আমাদের জন্য প্রার্থীরা এগিয়েছিল। ওই কেন্দ্রগুলোর ফলাফল সন্ধ্যা 7টা বাজে গণনা শেষ হয়ে গেল, কেন্দ্র থেকে ঘোষণা হয়ে গেল, বা সেখানে গণনা শেষ হয়ে গেল, রিটার্নিং কর্মকর্তা সেটা 11টা 12টা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন। এই কারণটা আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এরকমটা করা হচ্ছে। এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আছে দেখানোর একটা অপপ্রয়াস কিনা, এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। এর আগে সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, এই ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। ভোট দেওয়ার পর সেখানকার ভোটারদের সাথেও কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর বাড্ডা ও মিরপুরের 2টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে
নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সংবাদে এই পর্যায়ে আমরা ফলাফল ঘোষণার বিভিন্ন অ্যানালিসিস, তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আকিজ ইস্পাত নির্বাচনী ফলাফল আপডেটের জন্য চলে যাচ্ছি রাহুলের কাছে। প্রিয় দর্শক, সংবাদে এই পর্যায়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য চলে যাচ্ছি আমাদের সহকর্মী রাহুল রায়ের কাছে। আচ্ছা রাহুল, আপনাকে ধন্যবাদ। আমরা অপেক্ষা করছি কি ফলাফল আসে। হ্যাঁ, চলে এসেছে। আমরা দেখছি যে বাগেরহাট একে মোহাম্মদ মশিউর রহমান খান বিজয়ী হয়েছেন 1,16,180 ভোট পেয়ে। তিনি দাঁড়িপাল্লা অর্থাৎ জামায়াতে ইসলামীর প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল, তিনি পেয়েছেন 1,13,442। আমরা যদি এই অঞ্চলটি দেখি, আমরা এর আগেও যে অ্যানালাইসিস করছিলাম, কথা বলছিলাম, সেখানেও আমরা দেখেছি যে উত্তরবঙ্গের কিছু জায়গায় জামায়াতে ইসলামী বেশ ভালো করেছে। যশোরে এই দক্ষিণাঞ্চলে কিন্তু এই বাগেরহাট, সাতক্ষীরা এবং যশোর, সেখানে কিন্তু জামায়াতে ইসলামী বেশ ভালো করছে। এবং আবার এর আগের ফলাফলে আমরা দেখেছি যে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার সহ সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপি তার সেই হারানো আসনগুলো পুনরুদ্ধার করেছে, যেখানে ঘাঁটি বলা হয় বিএনপির, বগুড়া, সেখানে তারা আবার নিরঙ্কুশ জয় পেয়েছে বলা যায়। কিন্তু এই উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চলের বাগেরহাট, সাতক্ষীরায় কিন্তু জামাত ইসলাম ভালো করছে। আমরা এটা শুরু থেকেই দেখছি এবং আবারও সেই ধরনের একটি ফলাফল আমরা দেখলাম, যেখানে বাগেরহাট একে জামায়াত ইসলামের মোহাম্মদ মশিউর রহমান খান জয়ী হয়েছেন। আমরা আরেকটি ফলাফলের জন্য অপেক্ষা করছি, দেখি আরও কোনো ফলাফল আসে কিনা। বাগেরহাট 2, আমরা যেটি বলছিলাম যে সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে জামায়াতে ইসলামী বেশ ভালো করছে। সেই ধারাবাহিকতায় বাগেরহাট 2-এও আমরা দেখলাম যে শেখ মঞ্জুরুল হক রাহাত, তিনি বিজয়ী হয়েছেন, 1,16,370 ভোট পেয়েছেন। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাভাবিকভাবেই বিএনপির ধানের শীষের শেখ মোহাম্মদ জাকির হোসেন, তিনি পেয়েছেন 65,174 ভোট। তো আমরা একটু নীলাদ্রি সেখানে আছেন, তার কাছে নিশ্চয়ই এই আসনগুলোর পূর্ণাঙ্গ তথ্য রয়েছে। রাহুল, ধন্যবাদ আপনাকে। আমরা এর আগেও আসলে এই আসনগুলো সম্পর্কে আমাদের আলোচনা করছিলাম, যে আসনগুলোতে আসলে বিএনপি পুনরুদ্ধার করেছে এবং যে আসনগুলোকে জামাত তাদের মোটামুটি বেশ ভালো ফল এনেছে বিএনপিকে হারিয়ে, এবং এই আসনগুলোতে যে ভোটের সংখ্যার যে তারতম্য, সেটাও আমরা দেখেছি এবং সেটাও দেখেছি যে বেশ কাছাকাছি একটি সংখ্যা ছিল। রাহুল, আমি এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে আমাদের যে স্ক্রিনে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তার মধ্যে বিএনপি যে জোট, সেই জোট পেয়েছে এ পর্যন্ত 212টি আসন, জামাত পেয়েছে 72টি আসন এবং স্বতন্ত্র 8টি আসনে নির্বাচিত হয়েছে। তো এই যে ফল, এই ফলে কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপি একটি সংখ্যাগরিষ্ঠ জায়গা থেকে সরকার গঠন করতে যাচ্ছে এবং বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে, সেই সরকারের যে আগামী দিনের যে প্রধানমন্ত্রী, সেই আগামী দিনের প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি যে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটি আসলে এখন খুবই নিশ্চিত। কারণ আমরা এর আগের রাজনৈতিক সংস্কৃতি এবং এর আগের যে ধারা, তাতে দেখেছি যে আমরা বুঝতে পেরেছি আমাদের একজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সিলেট থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন সাকি। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন? সাকি, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আসলে আমরা তো সারা বাংলাদেশে দেখলাম যে ভূমিধস বিজয় হয়েছে এবং সিলেট বিভাগে আমরা যেটি দেখছিলাম যে জামায়াতে ইসলামী একটি আসনও পায়নি, অর্থাৎ একটি আসনও জয়লাভ করেনি। বলা যায় যে সেখানে বিএনপির ভূমিধস বিজয়। আপনি তো সেখানে আছেন, রাতেও নিশ্চয়ই ছিলেন। সেখানকার বিজয় পরবর্তী বিএনপির প্রার্থীরা কি বলছেন এবং সাধারণ ভোটারদের তারা কি বলছেন যে বিএনপির এই ভূমিধস বিজয়ে, বিশেষ করে সিলেট বিভাগে? রাহুল, আপনি যেমনটি বলছিলেন যে এখানে সিলেটে প্রায় 19টি আসন রয়েছে, সেই 19টি আসনের মধ্যে সবকটি 19টি আসনের মধ্যে একটি ব্যতীত সবকটি আসনেই আসলে বিএনপি জয়লাভ করেছে এবং বলা যায় যে একতরফাভাবে আধিপত্য বিস্তার করেছে সিলেটের 6টি, সুনামগঞ্জের 5টি, হবিগঞ্জের 4টি এবং মৌলভীবাজারের যে 4টি আসন, মোট 19টি আসনের মধ্যে মাত্র সিলেটের একটি আসন, সিলেট 5, সেই আসনটিতে আসলে জামাত জোট মনোনীত যে প্রার্থী রয়েছেন মুফতি আবুল হাসান, তিনি ব্যতীত বাকি 18টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা আসলে জয়লাভ করেছেন। এবং এখানে তারা যেটা বলছেন যে তাদের সাংগঠনিক যে ভিত্তি বা সাংগঠনিক যে কর্মতৎপরতা রয়েছে, সেই কর্মতৎপরতার ভিত্তিতেই তাদের ফলাফলটা আসলে তারা নিয়ে এসেছেন। বরাবরই আসলে এই আসনগুলোতে এই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে, যদিও এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এবং জামাত জোটের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এখানে। তবে এই ফলাফল তারা কিন্তু প্রত্যাশা করছিলেন না। জামাতের যিনি নায়েবে আমির রয়েছেন, তার সাথে কথা হয়েছিল গতকাল রাতে। তিনি যেটা বলছিলেন যে তারা প্রত্যাশা করেছিলেন অন্ততপক্ষে কয়েকটি আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করবেন, কিন্তু ফলাফলে তারা যেটা দেখছেন যে তাদের কোনো প্রার্থী আসলে জয়লাভ করতে পারেনি। এতে তারা কিছুটা হলেও আশাহত হয়েছেন। তবে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন জামাতের পক্ষ থেকে। তারা দেখেছি আমরা যে রাতে যখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিলেটে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, সেখানেও তাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন এবং তারা বিজয়ী যে প্রার্থী রয়েছেন বিএনপির, তাদের সাথে আসলে তারা খোলাখুলি করেছেন, তাদের সাথে কথাবার্তা বলেছেন এবং তারা বলছেন যে আগামী দিনগুলো সবাই সম্মিলিতভাবে বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং বিশেষ করে সিলেটে যেহেতু সম্প্রীতির রাজনীতি বিরাজমান, এখানে সব দল একসাথে রাজনীতি করে থাকেন, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সিলেটের উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং বিজয়ী প্রার্থী যারা রয়েছেন বিএনপি থেকে তারা যারা জয়লাভ করেছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও আসলে একই সুরে কথা বলেছেন। তারা বলছেন আমরা রাজনীতির মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও আমরা সিলেটের উন্নয়নে অগ্রযাত্রায় আমরা ঐক্যবদ্ধভাবে বিরোধী দল বা আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে আমরা তাদেরকে নিয়ে আগামী দিনগুলোতে কাজ করব। এবং বিগত সময়ে সিলেটে যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, তারা বলছেন যে সে ধরনের উন্নয়ন সিলেটে হয় নাই। সেই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য দুদল আসলে সম্মিলিতভাবে তাদের অন্য দলগুলোকে নিয়ে এগিয়ে যাবেন, এমনটাই আসলে দুদলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন। যদিও সিলেটের 6টি আসনের মধ্যে আসলে 3টি আসনে জামাত প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং 3টি আসন তাদের যে শরিক দলগুলো রয়েছে খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস, তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে একটি আসনে তারা শুধু জয়লাভ করতে পেরেছেন। কিন্তু হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ, এই 3টার কোনোটিতেই আসলে তারা জয়লাভ করতে পারেনি। এখানে একচেটি আধিপত্য বিস্তার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের প্রার্থীরাই আসলে এখানে মূলত বিজয় লাভ করেছেন। যদিও কিছু আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুজোটের প্রার্থীদের মধ্যে, যদিও বিএনপির সাথে আসলে জমিয়ত ছিল, জমিয়তে একটি আসনে তাদের প্রার্থী দিয়েছিল। এখানে জমিয়তের সভাপতি যিনি ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, তিনি আসলে পরাজিত হয়েছেন। এখানে বিএনপির একজন প্রার্থী। জি, তো মোটামুটি বলা যায় যে সিলেটের 19টি আসনের এই ছিল তথ্য আমার কাছে। সাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাকির কথার রেশ ধরে আমি বলছিলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 22শে জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী প্রচারণা, নির্বাচনী সমাবেশ সেটি শুরু করেছিল এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সিলেটে 21 জানুয়ারি রাতে পবিত্র দুটি মাজার জিয়ারত করেন এবং 22 জানুয়ারি থেকে কিন্তু এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেই সমাবেশেই প্রথম তিনি বক্তব্য রাখেন। সেখানে আমরা দেখেছি যে সুনামগঞ্জ, ছাতক সহ আশেপাশে কয়েকটি জেলার প্রার্থীদের তিনি পরিচয় করে দিচ্ছিলেন। এরপর হবিগঞ্জ এবং মৌলভীবাজারেও তিনি সমাবেশ করেছিলেন। তখনই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস, এবং তিনি যখন প্রার্থীদের পরিচয় করে দিচ্ছিলেন তখনই প্রার্থীরাও বলছিলেন যে আমরা কিন্তু এই আসনগুলো উপহার দেব। নতুন ফলাফল রাহুল, আমাদের নতুন ফলাফল এসেছে, আপনি দেখতে পারেন। আমরা বাগেরহাট 3-এ দেখছি শেখ ফরিদুল ইসলাম জয়ী হয়েছেন, বিএনপির প্রার্থী ধানের শীষের। তিনি মোট ভোট পেয়েছেন 1,02,193। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, তিনি পেয়েছেন 82,800
77 ভোট। আমরা বাগেরহাটের আগের দুটি কিন্তু দেখেছি যে দুটি জামায়াত ইসলামের যে প্রার্থী তিনি কাছাকাছি বলা যায়। এটাও কিন্তু 82,000 আর ওদিকে 1,02,000 বেশ কাছাকাছি এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমরা বলতে পারি। আমরা দেখি পরে আরো কোনো ফলাফল আসে কিনা। আমরা বাগেরহাট 4-এ আবার আমরা দেখছি যে জামায়াত ইসলামের যে প্রার্থী মোহাম্মদ আব্দুল আলিম তিনি জয়ী হয়েছেন 1,14,417 ভোট পেয়ে। অন্যদিকে বিএনপির যিনি প্রার্থী সোমনাথ দে তিনি পেয়েছেন 97,536 ভোট। তার মানে আমরা বাগেরহাটের 4টির মধ্যে কিন্তু দেখলাম যে 3টি জামায়াতে ইসলামী জয়ী হয়েছে, একটিতে বিএনপির প্রার্থী ধানের শীষ জয়ী হয়েছেন। আমরা যদি এই বাগেরহাটের যে আসনগুলো নিয়ে আমরা যে ফলাফলগুলো জানালাম, একটু নীলাদ্রির কাছে এই আসনগুলো নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে নিশ্চয়ই। নীলাদ্রি, একটু আপনি বিস্তারিত তথ্যগুলো জানাবেন। রাহুল, আমি আপনার আগের প্রসঙ্গে যেতে চাই যে আপনি সিলেটের আসনগুলোর কথা আমরা আলোচনা করছিলাম যে সিলেটের যে সবগুলো আসনের মধ্যে মাত্র একটি আসনে বিএনপি তাদের ঘরে নিতে পারেনি। এই প্রসঙ্গে যেটি বলা যায় যে আমি এর আগেও আপনার সাথে এই আলোচনাটাই করছিলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যেই জেলাগুলোতে সফর করতে পেরেছেন এই স্বল্প সময়ের মধ্যে, এত দীর্ঘ মানে দিন পরে বাংলাদেশে ফিরে তিনি যে জেলাগুলোতে সফর করেছেন প্রতিটা জেলায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে সাফল্য সেটি কিন্তু খুব দৃশ্যমান ছিল। যে সবগুলো জেলায় মোটামুটি বিএনপির সবগুলো সিটি বিএনপি মোটামুটি তাদের ঘরে নিতে পেরেছে। 2-1টা সিট হয়তো জামাত ইসলাম পেয়েছে, কিন্তু সেই লড়াইটাও খুব জমেছিল। আর আমি বাগেরহাট 4 আসন নিয়ে কথা বলতে চাই যে বাগেরহাট 4 আসনটা আসলে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামাত ইসলাম এইভাবে করেই কিন্তু দীর্ঘ সময়, আমি 91 থেকে যদি বলি 91-তে জামাত ইসলাম এখানে জিতেছিল, 96-তে আবার আওয়ামী লীগ, আবার 2001-এ এই আসনে জামাত ইসলাম জিতেছিল, 2008, 14, 18 এবং 24-এ যথারীতি আওয়ামী লীগ ছিল, এবার আবার সেই আসনটাতে জামাত ইসলাম। রাহুল, আরো ফলাফল এসেছে। আমরা নাটোর 1 দেখতে পাচ্ছি যে ফারজানা শারমিন যিনি ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী, তিনি 1,02,726 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি পেয়েছেন 90,568 ভোট, জামায়াতে ইসলামের প্রার্থী। তবে আমরা দেখেছি যে যেটি বলছিলেন রাজশাহী বিভাগেও কিন্তু আমরা কিছুটা মিশ্র ফলাফল দেখেছি, যদিও বিএনপির সংখ্যাগরিষ্ঠ। আচ্ছা, আমাদের বোধহয় ব্রেকের সময় হয়ে গেছে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর জানি ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদ আয়োজনগুলোতে। চট্টগ্রাম বিভাগের 58টি সংসদীয় আসনের বড় অংশই গিয়েছে বিএনপির দখলে। এর মধ্যে চট্টগ্রামের 16 আসনের 14টিতে, কুমিল্লার 11 আসনের 8টিতে, ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের 4টিতে, বৃহত্তর নোয়াখালীর 13 আসনের 12টিতে জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা। কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় জয় নিশ্চিত করেছেন ধানের শীষের প্রার্থীরা। রিপোর্ট আরও জানাচ্ছেন লুথুর রহমান সোহাগ। চট্টগ্রামের 16 আসনের 14টিতে জয় পেয়েছে বিএনপি, বাকি 2 আসন গেছে দাঁড়িপাল্লার দখলে। বিএনপি প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম 1 আসনে নুরুল আমিন, চট্টগ্রাম 2 আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম 3 আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম 5 আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 6 আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 7 আসনে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 8 আসনে এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 আসনে সাইদ আল নোমান, চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 12 আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম 13 আসনে সরোয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম 14 আসনে জসিমউদ্দিন আহমেদ জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম 15 আসনে শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম 16 আসনে জহিরুল ইসলাম জয় পেয়েছেন। কুমিল্লার 11 আসনের 8টিতে জয় পেয়েছে বিএনপি, বাকি 3টিতে বিজয়ী জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থীদের মধ্যে কুমিল্লা 1 আসনে খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 2 আসনে সেলিম ভুইয়া, কুমিল্লা 3 আসনে শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ, কুমিল্লা 5 আসনে জসিমউদ্দিন, কুমিল্লা 6 আসনে মনিরুল হক চৌধুরী,
কুমিল্লা ৮ আসনে জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা ৯ আসনে আবুল কালাম এবং কুমিল্লা ১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া জয় পেয়েছেন। এছাড়া কুমিল্লা ৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলাম শাওন ও কুমিল্লা ১১ আসনে জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিজয়ী হয়েছেন। বিএনপি দাপট দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। ধানের শীষের প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মুশফিকুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে এম এ মান্নান বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জয় পেয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের জোনায়েত আব্দুর রহিম সাকি, আর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ফেনীর ৩টি আসনের সবকটিতে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। ফেনী ১ আসনে রফিকুল আলম মজনু, ফেনী ২ আসনে জয়নাল আবেদিন ও ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু বিজয়ী হয়েছেন। লক্ষ্মীপুর জেলার ৪টি আসনই দখলে নিয়েছেন ধানের শীষের প্রার্থীরা। লক্ষ্মীপুর ১ আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ২ আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর ৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং লক্ষ্মীপুর ৪ আসনে আশরাফ উদ্দিন নিজাম জয় পেয়েছেন। নোয়াখালীর ৫টি আসনে জয় পেয়েছে বিএনপি। ধানের শীষের প্রার্থীদের মধ্যে নোয়াখালী ১ আসনে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ২ আসনে জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী ৩ আসনে বরকতুল্লাহ বুলু, নোয়াখালী ৪ আসনে মোহাম্মদ শাহজাহান ও নোয়াখালী ৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম বিজয়ী হয়েছেন। আর নোয়াখালীর ৬ আসনে জামায়াত জোট থেকে জয় পেয়েছেন এনসিপির হান্নান মাসুদ। চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থীদের মধ্যে চাঁদপুর ১ আসনে আনম এহসানুল হক মিলন, চাঁদপুর ২ আসনে জালাল উদ্দিন, চাঁদপুর ৩ আসনে শেখ ফরিদ উদ্দিন আহমেদ মানিক ও চাঁদপুর ৫ আসনে মমিনুল হক জয়ী হয়েছেন। এছাড়া চাঁদপুর ৪ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান। কক্সবাজার জেলার ৪টি আসনেই জয় পেয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকে কক্সবাজার ১ আসনে সালাহ উদ্দিন আহমেদ, কক্সবাজার ২ আসনে আলমগীর ফরিদ, কক্সবাজার ৩ আসনে লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার ৪ আসনে শাহজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন। পার্বত্য চট্টগ্রামের ৩ আসনেও জয় পেয়েছে বিএনপি। খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটিতে দীপেন দেওয়ান ও বান্দরবনে সাচিং প্রুজেরি ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিয়া খালেদার বিএনপির নিরঙ্কুশ বিজয়। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দল হওয়ার পথে জামায়াতে ইসলামী, আমিরের ফল এখনও ঘোষণা না হলেও সেক্রেটারি জেনারেলের পরাজয়। দেশের ইতিহাসে যে কোনো মানদণ্ডে সেরা নির্বাচন বললেন সিইসি, জাতিকে দেয়া ওয়াদা পূরণ হয়েছে মন্তব্য। এবং সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। চূড়ান্ত ফল ঘোষণার পরও গণতান্ত্রিক শালীনতা অটুট রাখার আহ্বান। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।